নেই ওর। ধীরে ধীরে কোন সময় ঘুমিয়ে পড়লো ওর জানা নেই। রুশিয়া সায়ান বাসায় ফিরে এসেছে, এমন ভাবে এসেছে যাতে কেউ বুঝতে না পারে ও হসপিটালে ছিল। গাড়িতে থাকার সময় ছাড়া বাকি রাস্তা সায়ান রুশিকে কোলে করেই এনেছে। প্রেগনেন্সির কারণে রুশির ওজন তো কম হয়নি, কিন্তু তবুও সায়ান কোলে করেই আনবে। রুশি অনেকবার না করেই বিশেষ ফল পায়নি, তাই হাল ছেড়ে দিল। সোফায় বসায় কিছুক্ষণ পরে রুশির বাবা ওকে দেখতে এলো। প্রায় 5 মাস পর বাবাকে দেখলো। রুশি তো খুশিতে আটখানা, বাবার সাথে গল্প জুড়ে দিল। আর সায়ান অসহায় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। বাবাকে পেয়ে ওর ভুলেই গিয়েছে যে এখানে আরেকজন পরিচিত ব্যক্তিও আছে, যে ওর অ্যাটেনশন চাচ্ছে। সায়ানের মন খারাপ হয়তো রুশির বাবা আন্দাজ করতে পেরেছে কিছুটা, তাই রুশিকে উপরে গিয়ে ফ্রেশ হতে বলল। রুশিও সায়নের সাথে উপরে গেল আর ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। সায়নও চেঞ্জ করে বসে রইল। রুশি বেরুতেই ওর কাছে এসে মাথার পানি মুছে দিতে লাগলো তোয়ালে দিয়ে। আর রুশি বলে উঠল, আরে আরে, হ্যাঁ আমি করতে পারবো, দিন না। তোমাকে করতে হবে না। ডক্টর কি বলেছে মনে নেই? সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে সুস্থ হওয়া পর্যন্ত। আর বেবি হওয়া পর্যন্ত কোনো কাজ করা যাবে না। তাই আজ থেকে তোমার সব কাজ আমি করব, আর তুমি রেস্ট করবে। আর অফিসকে দেখবে আপনার ভূত। সবকিছুর জন্য এত চিন্তা তোমার নিজের জন্যও করতে পারো, তাই না? আর অফিস ভূত চালাতে যাবে কেন? অলরেডি সম্পূর্ণ অফিস আমার বাড়িতে শিফট হয়ে গেছে। এখন থেকে বেবির 1 বছর হওয়া পর্যন্ত আমি বাড়িতেই থাকবো। 1 বছর? আর ইউ ম্যাড? লোকে কি বলবে? আর এতদিন গ্যাপ দিলে চাকরি থাকবে? আমার চাকরি কে খাবে শুনি? যেখানে আমি সবার চাকরি খাই আর আমার বেবির সাথে বেশি সময় কাটাতে চাই। তোমার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু মিস্টার খান হঠাৎ তো কেয়ার করার মানে কি? প্রেমে টেমে পড়ে গেলেন নাকি? সরি মিসেস খান, আমার বউ আছে, তাই অন্যের প্রেমে পড়া বারণ আমার জন্য। আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ, তার কেয়ার করবো না তো কার কেয়ার করবো? তা মনে প্রাণে সেই বউটা কি চন্দ্রিকা? কথাটা শুনতেই সায়নের মুখ কালো হয়ে গেল। রুশির মুখে এমন কথা এই মুহূর্তে আশা করেনি, যদিও বলাটা স্বাভাবিক। রুশি নিজেও বুঝতে পারলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, কিন্তু সায়নের মুখ থেকে তো ওর বের করতে হবে যে সে শুধু রুশিকে চায়। কিন্তু সায়ন তেমন কিছুই বলল না, বরং তোয়ালে পাশে রেখে বলল, টেক কেয়ার। আমি খাবার নিয়ে আসছি, খাট থেকে নামবে না। সায়ন যেতেই রুশি ভেঙচি দিল, বিড়বিড় করে বলল, ভাঙলে তবুও মচকাবে না। আমিও দেখি কি করে নিজের মনের কথা না বলে থাকতে পারে। আমাকে তো চেনো না। সায়ন নিচে এসে খাবার পাঠিয়ে দিল উপরে, আর রুশির বাবার সামনে বসলো। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, আমি একটা প্রশ্ন করতে চাই, জানি না করা ঠিক হচ্ছে কিনা, তবে আমার জন্য জানা খুব জরুরি। রুশি আগুনে ভয় পায় কেন? ও আগুন দেখলে এতটা ডেসপারেট হয়ে যায় কেন? সায়নের হঠাৎ প্রশ্নে রুশির বাবা হকচকিয়ে গেল। তারপর নিজেকে সামলে বলল, হঠাৎ এই প্রশ্ন? কিছু হয়েছে কি বাবা? না, তেমন কিছু হয়নি আব্বু। আসলে রুশি রান্নাঘরে যেতে ভয় পায়। আই কিউরিওসিটি থেকে জিজ্ঞেস করলাম, ও আগুন দেখলে কেমন যেন করে। আমি ওকে ভয় জিজ্ঞেস করিনি, যদি রিয়াক্ট করে, তাই আপনাকে জিজ্ঞেস করছি। ও আচ্ছা, আসলে কিভাবে যে বলি, তুমি হয়তো জানো না, কিন্তু রুশি আমার মেয়ে না। ওর বয়স যখন 6 বছর, তখন আমি ওকে এতিমখানা থেকে নিয়ে আসি। খুব জীর্ণ শীর্ণ হয়ে ওর দেহ, আর ও আতঙ্কিত অবস্থায় ছিল। মানুষ দেখলে ভয়ে গুটিয়ে যেত। আমি পরে সেখান থেকে নিয়ে পালক নিয়ে আসি আর নিজের কাছে রাখি। তবে কর্তৃপক্ষের কাছে শুনেছি, আমি যাওয়ার 2 মাস পূর্বে সেখানে ভয়াবহ আগুন লেগেছিল, আর সেই আগুনেই রুশি পড়েছিল। এরপর থেকে ও ভয় পেত আগুনকে। আমি নিয়ে আসার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়। আচ্ছা, আপনি কি জানেন রুশি সেখানে মানে সিয়া অরফানেজে কিভাবে এসেছিল? ওকে কোথা থেকে পেয়েছিল? রুশির বাবার হঠাৎ করে কি হলো বুঝতে পারল না সায়ান। এই নিয়ে কয়েকবার উনি কপালের ঘাম মুছছেন, কিন্তু এই প্রশ্নে এত ভয় পাওয়ার কি আছে তাই বুঝলো না সায়ান। ও তার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকালো। আন্দাজ করতে পারছে যে উনি কিছু লুকাচ্ছে, কিন্তু কেন? উনি কি তবে আর কিছু জানে যা তিনি জানাতে চাচ্ছেন না? সায়ান পরিস্থিতি বুঝতে পেরে হালকা হেসে বলল, আব্বু, আসলে আমি সিকিউরিটি জানতে চাচ্ছি। আপনি যদি বলতে না চান তাহলে কোনো সমস্যা নেই।
না, সমস্যা থাকবে কেন? ওইখানে কয়েকজন বলেছে যে ওকে এতিমখানার দরজায় কেউ ফেলে গিয়েছিল, আর ওনারা তাকে ভেতরে নিয়ে যান। ও আচ্ছা, সেই অরফানেজের নামটা কি? মাধবপুর চাইল্ড কেয়ার। জি ধন্যবাদ। আব্বু, আপনি তো কিছু নিচ্ছেন না। আসলে অফিস গিয়েছিল, কিছুক্ষণের মাঝে চলে আসবে আম্মু। আমি গিয়ে রুশিকে একবার দেখে আসি। সাহিল, তুমি আব্বুর সাথে বসে গল্প করো। জি বস। শায়ন রুমের দিকে এগোলো। ও রুশির বাবার কথা পুরোপুরি সত্য বলে মানতে পারলো না, বরং ওর ভেতরে সন্দেহ থেকে গেল। আগুনের ব্যাপারটা না হয় আকস্মিক, কিন্তু দরজায় ফেলে যাওয়াটা, যদি কেউ তার সন্তানকে ফেলে দেওয়ার ইচ্ছা থাকে তো তবে ডাস্টবিন বা হাসপাতালে ফেলে যায়। তা না করে এত ভিতরের একটা অরফানেজ, সেখানে কেন ফেলে যাবে? আর আশ্চর্যজনকভাবে এই অরফানেজে চিনে, খুব করে চিনে, কিন্তু সেখানে রুশি কেন থাকবে? ও সিদ্ধান্ত নিল বিষয়টি ঘাটিয়ে দেখবে। রুমে ঢুকতেই ওর মেজাজটা খারাপ হয়ে গেল। খাবারের প্লেটের একটু খাবারও শেষ করা হয়নি, তার উপর রুশি ফোনের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ও ভ্রুকুচকে তাকিয়ে হুট করে হাত থেকে ফোনটা নিয়ে গেল আর দেখলো রুশি একজনকে আই লাভ ইউ লিখে পাঠিয়েছে। আবার সেটা একটা ছেলে। শায়নের মাথা ধপ করে গরম হয়ে গেল। ও রুশিকে ফোন দেখিয়ে বলল, এসব কি? তুমি একটা ছেলেকে এসব বলে বেড়াচ্ছ? তো রুশির খাপছাড়া জবাবে শায়নের মেজাজটা খারাপ হয়ে গেল। ও তুলে দিল ফোনটাকে একটা আচার, সেটা 2-3 টুকরো হয়ে পড়ে রইল। আর রুশির রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি হলো? আপনি আমার ফোন ভাঙলেন কেন? ভেঙেছি, বেশ করেছি, দরকার হলে আরো ভাঙবো। তোমার সাহস কি করে হয় একটা ছেলের সাথে চোখ নতুবুতো কথা বলা? মানে কি? আমার লাইফ, আমার ডিসিশন। আমি যার ইচ্ছে তার সাথে কথা বলবো। আপনার কি? শুধু আপনি কি প্রেম করতে পারবেন, নাকি আমি পারবো না? না, পারবে না। তুমি অন্য ছেলের সাথে কথা বলবে মানে কি? হ্যাঁ, তারপর কি সব বলছো এগুলো? তো ভবিষ্যতে আমার লাইফ পার্টনারের দরকার পড়বে না? কেন, আমাকে কি চোখে পড়ে না? আমাকে ইনভিজিবল? চোখে তো পড়েই, কিন্তু তাতে কি? কে আপনি আমার? আমি তোমার হাজব্যান্ড। তোমাকে কি এখন ভুলে যাওয়ার রোগে ধরেছে? না, আমার সব মনে আছে। আর আপনি আমার হাজবেন্ড, সেটা তো আমি মানলাম। তবে সেটা তো 3 বছরের জন্য। 3 বছর পর তো আপনার কাউকে লাগবে, তাই না? তাই আগে থেকে জোগাড় করে রাখছি। এর মানে এই ছেলে তোমার বয়ফ্রেন্ড? যেমন চন্দ্রিকা আপনার গার্লফ্রেন্ড। ও সরি, বাগদত্তা। আজ শেষবারের মতো বলছি, আমার সামনে ওই মেয়ের নাম নেবে না আর। আহারি, কেন? চাকা খেয়ে ব্যাকআপ হয়ে বসে আছেন? হোয়াট দ্য? আমি ছ্যাঁকা খেয়েছি? শায়ান জয়েল খার কখনো ছ্যাঁকা খায় না, বুঝলে? ও, তার মানে ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনার ওই ওয়াদার কি হবে? গম্ভীর কণ্ঠে যে বলতেন, আমি তোমার সকল দায়িত্ব নিতে পারবো, কিন্তু তোমাকে কখনো স্ত্রী হিসেবে মানতে পারবো না, কারণ আমি কারোর কাছে ওয়াদাবদ্ধ। তার কি হবে? যে প্রমিসের শুরু ভুল মানুষ দিয়ে, তা বেশি দূর এগোয় না, আর আমাদেরটাও এগোয়নি। ও, তার মানে আপনি ছ্যাঁকা, মানে আপনাদের ব্রেকআপ হয়ে গেছে আর কি? আমাদের মাঝে কোনো সম্পর্ক ছিলই না, তাহলে ব্রেকআপ কোথা থেকে হবে? আস্তাগফিরুল্লাহ। সম্পর্ক না থাকলে এমনি এমনি আপনার ফিয়ান্সি হয়ে গেল? কি মিথ্যেবাদী রে বাবা! আমি মিথ্যে বলি না, যদি বিশেষ দরকার না হয়। আর তোমাকে কে বলেছে সম্পর্ক ছাড়া বাগদত্তা হওয়া যায় না? যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে তাদেরও তো সম্পর্ক ছাড়া এনগেজমেন্ট হয়, তাই না? আমাদেরটাও তেমন ছিল, যেটা থেকে মুভ অন করা দরকার। এনিওয়েজ, এই ছেলের সাথে তুমি কোনো সম্পর্ক রাখবে না। শুনুন, আপনার নিজের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হতে পারে, কিন্তু আমাদের ভালো সম্পর্ক আছে। আমরা তো 3 বছর পরে বিয়ে করব। আর আপনি আমাদের সম্পর্কে না বলার কে? ভুলে গেলে কি বলেছি? আমি তোমার হাজবেন্ড, তোমার সন্তানের বাবা। জানি, কিন্তু সেটা 3 বছরের জন্য। 3 বছর পর তো আর থাকবে না। সে কখন থেকে 3 বছর বলে যাচ্ছ? কে বলেছে আমাদের সম্পর্ক 3 বছরের? হ্যাঁ, ও মা, ভুলে গেলেন? তুমি আমার সন্তান 2 বছর হওয়া পর্যন্ত থাকবে, তারপর ইউ আর ফ্রি। নিজে বলে আবার নিজেই খেয়ে ফেললেন। মনে নেই আমাদের 3 বছরের চুক্তির কথা? কিসের চুক্তি? আমার তো মনে পড়ছে না। কাগজ দেখাও, তাহলে মেনে নিব। তুমি কি এমন কোনো কাগজে সাইন করেছো যাতে আমাদের চুক্তির কথা উল্লেখ আছে? মানে কি? আপনি নিজের মুখের কথা ফিরিয়ে নিচ্ছেন।
আপনি কি মিথ্যেবাদী? আপনি আমাকে এসব বলার কে? তোমার হাজবেন্ড, তোমার অর্ধাংশ, বুঝেছো? মানে কি? তুমি মানো আর নাই মানো, আমি তোমার হাজবেন্ড, এটা তুমি বদলাতে পারবে না। তাই যত তাড়াতাড়ি মাথায় ঢুকাতে পারবে ততই মঙ্গল। মিস্টার খান, বাই এনি চান্স আর ইউ জেলাস? শায়ন থমকে গেল, তারপর রুশির দিকে ঝুঁকে বলল, অফকোর্স আমি জেলাস। আমার বউ অন্য ছেলের সাথে প্রেম করছে আর আমি জেলাস ফিল করবো না? হ্যাঁ, শায়নের এই সহজ স্বীকারোক্তিতে রুশি বেশ অবাক হলো। আসলেই নিরামিষ একটা। ওই বলবে, না আমি জেলাস না, তুমি ভুল ভাবছো, তারপর ব্লাস করবে। আর আমি এটা নিয়ে পচাবো যে তাহলে আপনি টমেটোর মতন লাল কেন হয়ে আছেন। কিন্তু না, তাতে এক বালতি জল ঢেলে দিল। কিন্তু এত সহজে তো তাকে জিততে দেওয়া যাবে না। তাই রুশি হুট করেই বলে উঠল, কেন এত জেলাস হবেন? আমি অন্য কারোর হলে আপনার কি যায় আসে? আপনি কি আমাকে ভালোবাসেন? যদি বলি হ্যাঁ, তাহলে কি করবে? তাহলে ভাববো আমি দিবা স্বপ্ন দেখছি। দ্য গ্রেট শায়ান জামিল খান আমার মতো সাধারণ মেয়ের প্রেমে পড়বে, তা কি করে সম্ভব? প্রকৃতি তো মেনে নেবে না। প্রকৃতি না মানলে কার বাপের কি? আর দিবা স্বপ্ন তো সত্যি হবে, তাই না? কারণ সেটা সজ্ঞানে দেখা হয়, তাই সেটা পূরণ হওয়ার চান্স বেশি। যেখানে রাতের স্বপ্নে নিজের হাত থাকে না, সেটা সজ্ঞানে দেখা হয়, তাহলে তা কি করে সত্যি হবে? আর আমি বরাবরই সাধারণতায় মুগ্ধ হই, সেটা কোনো জিনিসও কিংবা মানুষ। এটা অসম্ভব কিছু নয়। এটা কি ইনডিরেক্টলি আমাকে কিছু বোঝানো হচ্ছে? থ্যাংক গড, তুমি এটুকু তো বুঝতে পেরেছো আমি তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করছি। হোয়াট এভার, বাবার সাথে যদি দেখা করতে চাও তাহলে সব খেয়ে শেষ করো, না হয় এই রুম থেকে এক পাও বের হতে পারবে না। রুশি বুঝতে পারলো শায়ন যা বলেছে তা করেই ছাড়বে। আচ্ছা, সরাসরি বলে কি হয় আমি তোমাকে ভালোবাসি, তা না পেঁচিয়ে বলবে। তার উপর আমার স্বাদের ফোনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, অথচ কাজের কোনো কিছুই হলো না। ধ্যাৎ, শামুকে আবার বলতে হবে অন্য কোনো আইডিয়া দিতে। ও মুখ ফুলিয়ে আবার খাবার চিবাতে লাগলো। এদিকে শায়ান কিছুক্ষণ পূর্বে সাহিলকে মেসেজ করে বলেছিল এই আইডির মালিককে খুঁজে বের করতে, আর এখন জানতে পারলো এটা সামুর ফেক আইডি। এর মানে রুশি ওকে টেস্ট করতে চাইছে। ঠিক আছে, তুমি যখন খেলতে চাইছো আমিও না হয় তোমার সাথে খেলবো। শায়ান বাঁকা হাসি দিয়ে রুশির দিকে তাকালো। রুশির বাবা বসে বসে সাহিলের সাথে কথা বলছিল। এমন সময় নারী কণ্ঠ শুনতে পেল। আপনি নিশ্চয় রসিমার বাবা। কেমন আছেন ভাই সাহেব? রুশির বাবা তাকাতেই থমকে গেল। উনি এখানে কি করছে? আর রুশিকে মা বলছে কেন? তার মানে রুশির শাশুড়ি? রুশির বাবা সাথে সাথে জিজ্ঞেস করলো, আপনি শায়নের মা, মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট জামাল খানের ওয়াইফ? জি। আপনি জামিলকে চিনতেন? না না, ব্যক্তিগত চিনতাম না, কিন্তু টিভিতে দেখেছি আর কি। আসলে আমার কিছু কাজ বাকি আছে, তাই আর থাকা সম্ভব হচ্ছে না। আপনারা ভালো থাকবেন আর রুশির দিকে খেয়াল রাখবেন। সে কি, রুশিকে না বলেই চলে যাবেন? আরেকদিন আসবো, ওকে? আজ আমি আসি। বলি রুশির বাবা উঠে জুতো পায়ে বেরিয়ে পড়ল। সাহিল কিছুটা সন্ধিয়ান দৃষ্টিতে তাকালো। কেন যেন মনে হচ্ছে উনি শায়নের মাকে আগে থেকেই চিনে। সাহিল তার বসকে জানাবে বলে ঠিক করলো। এদিকে রুশির বাবা গেট থেকে বেরিয়ে যেন হাত ছেড়ে বাঁচল। যার থেকে পালাচ্ছিল সেটা আজ তার সামনে। নিয়তি বড্ড জটিল বিষয়। মানুষ আর যাই হোক নিয়তি থেকে পালাতে পারে না। যার ভাগ্য যেখানে যাওয়ার থাকে দিন শেষে সে সেখানেই যায়। হাজার চেষ্টা করেও তাকে সেখান থেকে সরিয়ে রাখা যায় না। রুশির ভাগ্য হয়তো এমনটাই ছিল, তাই তো ও এই বাড়িতেই এসে ঘুরে ফিরেছে। একজন মাঝবয়সী লোক সেই মাঝবয়সী মহিলাকে ধরে নিয়ে আসছে। মহিলার শরীর ততটা সুস্থ বলে মনে হচ্ছে না, কিন্তু চোখে মুখে মোহনীয় হাসি। শায়নের সেই হাসিটা খুবই পরিচিত মনে হলো। কোথাও যেন খুব খুঁজে পাচ্ছে এই হাসির, কিন্তু কার সাথে সেটাই মনে করতে পারছে না। সেই নারীর চোখগুলো খুশিতে চিকচিক করছে। শায়নের চোখ মুখেও খুশি খেলে গেল। দৌড়ে সেই নারীর কাছে গেল আর হুট করে তাকে জড়িয়ে ধরলো। সেই নারীও পরম আদরে শায়নের পিঠে হাত বুলালেন, তারপর আলতো করে বললেন, বাবু কেমন আছিস রে তুই? ফ্রি হো আন্টি, আমি তো খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, আর তোদের দেখে আরো ভালো হয়ে গেলাম।
শামু দ্রুত পায়ে নিচে নেমে আসলো। মায়ের রুমে যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু মাঝপথে নিজের আন্টিকে দেখে থেমে গেল। ওর মায়ের না 2 বোন ছিল, শুধুমাত্র তাই নানার অতি আদরের ছিল। বড় মেয়ের নাম সাবিনা আর ছোট মেয়ের নাম প্রিয়ানা। বড় বোনের বিয়ে যখন খান বাড়িতে হলো, তখন ছোট বোন মাত্র ইন্টারের পরীক্ষার্থী ছিল। 2 বোনের বয়সের পার্থক্য খুব বেশি না হওয়ায় তারা বেস্ট ফ্রেন্ডের মতন এসেছিল। তাই বড় বোনের বিয়ে হয়ে যাওয়াতেই ছোট যেন একদমই একা হয়ে যায়। সে খান বাড়িতে ছোট জনের আনাগোনা খুব বেশি ছিল। তখন শাহিনের বাবা জামিল খানের বন্ধু শাহিন জামান প্রায় আসতেন এই বাড়িতে। প্রথমে কেউ বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পারলো যে প্রিয়ানা যখনই আসতো তখনই সে আসতো। মোট কথা, শাহিন তাকে ভালোবেসে ফেলেছিল। প্রিয়ানাও মনে মনে পছন্দ করত, কিন্তু প্রকাশের সাহস করে পায়নি। এক সময় পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়। শামু এটুকুই শুনেছে তার মায়ের থেকে। ছোট থেকে প্রিয় আন্টি খুব প্রিয় ওর, কিন্তু তাকে সরাসরি দেখার সুযোগ হয়নি এত বছর। শাহিন জামান আর তার স্ত্রী লন্ডনে পাড়ি জমিয়েছিলেন প্রায় 19 বছর আগে। আজ এত বছর পর তাকে দেখে শামু তো বেশ খুশি। সেও এসে জড়িয়ে ধরলো তাকে, তারপর প্রিয় আন্টিকে সোফায় বসালো। তারপর শায়ান আর শামু দুজনেই তার সামনে হাঁটু কেড়ে বসলো। প্রিয়ানা জামান ওদের দুজনের দিকে তাকিয়ে আছে, চোখ ছলছল করছে, মনে হচ্ছে নিজের সন্তানদের দেখছে। শায়ানের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বাবু, তোর বউ কই রে? আমাকে দেখাবি না নাকি লুকিয়ে রাখার প্ল্যান করছিস? আরে না, কি বলছো তুমি? আমি এক্ষুনি রুশিকে নিয়ে আসছি, তুমি বসো। শায়ান উঠতেই শামুর মুখ ভেঙচি দিয়ে বলল, বুঝলে প্রিয় আন্টি, তোমার গুলুমুলু বাবু তার বউকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। বউয়ের আঁচল ধরে ঘুরে বেড়ায়। তবে রে, শায়ান তেরে আসতেই শামু তার আন্টির হাত চেপে ধরলো, আর আন্টি শায়ানের দিকে তাকিয়ে বলল, সব ছেলেরাই একসময় বইয়ের আঁচল ধরে ঘুরে। বিয়ের পর আমাদের শামুর বড় তার আঁচল ধরে ঘুরবে, তাই না শায়ান? সে কি বলছো তুমি? এটা তো এখনই আঁচল ধরে ঘুরে বিয়ের অপেক্ষা করতে হবে নাকি? কথাটা শুনে শামুর মুখ লজ্জায় লাল হয়ে গেল। ও কপাট রাগ দেখাতে চেয়েও ব্যর্থ হলো। তারপর আন্টির দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, তার মানে আঙ্কেল সেই অনেক আগে থেকেই আঁচল ধরে ঘুরছে, তাই না আন্টি? অনুভূতি কেমন? অসভ্য কথাকার, ঠাট্টা হচ্ছে আমার সাথে? বলে শামুর কান চেপে ধরলো। আর শামু ছাড়াতে ছাড়াতে বলল, আহ আন্টি, ছেড়ে দাও। বিয়ের দিনও কি কান মলে দিবে আমার? শায়ান সিঁড়ি থেকে চেঁচিয়ে বলল, নান্ডি একদম ছাড়বে না, বরং আরো জোরে ধরো। অল্প বয়সে পেকে গেছে ও। ভাবির কাছে বিচার দেবো কিন্তু ভাইয়া। দে, আমি কি তোর ভাবিকে ভয় পাই নাকি? আচ্ছা, দেখা যাবে। শায়ান রুমে ঢুকে দেখে রুশি চেহারায় একরাশ বিরক্তি নিয়ে বসে আছে আর একের পর এক চকলেট খাচ্ছে। শায়ান রুশির সামনে গিয়ে, আজকে তোর একজনের সাথে দেখা করাবো। সে আমার খুব কাছের মানুষ। ছোটবেলা আমি মায়ের থেকে বেশি তার কাছে থাকতে পছন্দ করতাম। চলো, দেখা করবে তার সাথে। রুশি শায়ানের কথা শুনে খুশি মনে উঠে দাঁড়ালো। শায়ানের প্রিয় মানুষ, মানে ওরও প্রিয় মানুষ। ও কৌতূহল নিয়ে শায়ানের দিকে হাতে হাতটা রেখে সাবধানে হাঁটা শুরু করলো। কয়েক সিঁড়ি উপরে থাকতেই একজন শাশুড়ি মায়ের সাথে আরেকজন মাঝবয়সী নারীকে দেখতে পেলেন। গায়ের রং ফর্সা নয়, বরং উজ্জ্বল শ্যামবর্ণের, চৌখা নাক আর অমায়িক হাসি। হুট করে যেন রুশি তাকে ভালো লেগে গেল। কি নির্মল দেখতে! তাকে দেখি তার দিকে এগিয়ে যেতে লাগলো, মানে সে যেন কত বছরের চেনা ওর। রুশিকে দেখে ওর শাশুড়ি মা বলে উঠল, এই তো রুশিমা এসে গেছে। রুশি, এ হচ্ছে আমার ছোট বোন প্রিয়ানা। তুমি ওকে প্রিয় আন্টি বলে ডাকতে পারো। রুশি কাছে যেতেই সেই প্রিয় আন্টি ওকে ধরে হাত দিয়ে ধরে পাশে বসালো। তারপর থুতনি ধরে বলল, বাহ, কি মিষ্টি দেখতে। বাবু, এই পরি কই থেকে পেলি রে তুই? শায়ান এমন কথা শুনে হাসলো। রুশি লাল টুকটুকে শাড়ি পরাতে আসলেই পরি রাখছে। শায়ানের পিঠে হাত রেখে শাহিন যেমন বললেন, আমাদের ছেলেও তো লাখে এক, এমন পরীর মতো বই তো আসতো, তাই না? তা ঠিক। বাবু ছোটবেলায় এত সুন্দর ছিল দেখতে যে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে আমাকে একটা মেয়ে দেয় আর আমি বাবুকে নিজের মেয়ের জামাই বানাই। তাহলে আপনার মেয়ের সাথে তার বিয়ে দেন কেন? রুশি হুট করে প্রশ্ন করে বসলো। এত ভেবে বলেনি যে মাথায় এসেছে আর বলে দিয়েছে।
কিন্তু রুশির প্রশ্নে সবার যে হাসি মিলিয়ে গেছে তা বেশ বুঝতে পারলো। রুশি কিভাবে পরিস্থিতি সামাল দিবে বুঝতে পারছিল না, তাই মাথা নিচু করে রইল। তখনই সেই আন্টি ওর দিকে তাকিয়ে বলল, সে সাথে থাকলে তো বিয়ে দিব। জানো, এতদিন হয়তো সে তোমার বা শ্যামুর বয়সী হয়ে যেত, কিন্তু সে যাই হোক, তুমি তো আমার আরেক মেয়ের মতন। তাহলে সেই হিসেবে সায়ন তো আমার মেয়ের জামাই হলো, তাই না? আমার মেয়ের সাথে বিয়ে হলে সায়ন এত মিষ্টি বউ কোথায় পাইতো? বিনিময়ে রুশি হাসলো। যদিও মেয়ের ব্যাপারটি ক্লিয়ার হয়নি, কিন্তু কারো ঘায়ে আঘাত দিয়ে কি লাভ। রুশি আর প্রিয় আন্টির কথায় মেতে রইল। দুজনের চেহারায় কি অমায়িক হাসি। শায়নের কোথাও একটা যেন এই হাসি একই মনে হলো। দুজনে হাসলে যেন একই রকম লাগে, খুব সুন্দর। সন্ধ্যার পর শামু আর ইনানের বিয়ে পড়ানো শুরু হলো। কাছে আত্মীয় ব্যতীত অন্যান্য কেউ এখানে উপস্থিত নেই। শামু নিজের বিয়ের রেজিস্ট্রি সাইন করার আগে রুশির দিকে তাকালো, কিন্তু রুশিকে হাসি মাখা মুখে থাকতে দেখে ইনানের দিকে তাকালো। সে মাথা নিচু করে আছে। ইনান হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।